বাংলাদেশের নতুন গর্ব। ক্যামব্রিয়া বাংলাদেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা ও ইংরেজি ভার্সনে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তির লক্ষ্যে প্রসপেক্টাস ও ভর্তি ফর্ম বিতরণ চলছে। ক্যামব্রিয়ানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ ফ্রি। রয়েছে স্কলারশিপ, ট্রান্সপোর্ট ও হোস্টেল সুবিধা। সকল একাডেমিক বইয়ের ডিজিটাল ভার্সন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। ডিজিটাল বাংলাদেশ করতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা উপকরণের ডিজিটাল ভার্সন সহ ফ্রি আইপড দেওয়া হবে। মিরপুরে ক্যামব্রিয়ানের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু জানুয়ারি থেকে। বিস্তারিত পত্রিকায় দেখুন। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ব্লক 2, গুলশান সার্কেল 2, ঢাকা। আমি অটোগ্রাফ কখনোই পাবো না। নীল সাবানবার আর লেবুর শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। ভাইয়া, তুমি তো দেখি হিরো, অটোগ্রাফ দাও না। নতুন সার্ফ এক্সেল, দাগ থেকে দারুণ কিছু। স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। সারা দেশের জেলা পরিষদগুলিতে হঠাৎ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, আর এই ঘটনা আরও এক দফা উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনীতিতে। বিএনপি বলছে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞরাও এই পদক্ষেপের বিরোধিতা করছেন। এই নিয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। অভিযোগ উঠেছে 61টি জেলা পরিষদের নিয়োগ পাওয়া প্রশাসকদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এতে বাধাগ্রস্ত হতে পারে উন্নয়ন। তবে সরকার বলছে প্রশাসক নিয়োগের ফলে গতি ফিরে পাবে স্থানীয় প্রশাসন। এই পর্যায়ে আমরা আজকের বাংলাদেশে খুঁজব কিছু প্রশ্নের উত্তর। অনির্বাচিত জেলা প্রশাসক নিয়োগ কতটা জরুরি ছিল? এই নিয়োগে যোগ্যতার মানদণ্ডগুলো কি ছিল? সংবিধানের সাথে এই নিয়োগ সাংঘর্ষিক কিনা? বিরোধী দলের বিরোধিতার কারণ কি? এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তার সাথে আছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব MK আনোয়ারের সঙ্গে। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আলোচনায় আরো যোগ দেবেন চট্টগ্রাম জেলা পরিষদের নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব MS সালাম, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শেখ হারুনুর রশিদ এবং রাজশাহী মহানগর যুব দলের আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল। স্বাগত আপনাদেরও। অতিথিদের সাথে কথা বলার আগে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ নিয়ে দেখে নেব একটি প্রতিবেদন। জেলা পরিষদ আইন পাশ হয় 2000 সালে আওয়ামী লীগ সরকারের আমলে। 11 বছর পর দেশের 61টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করেছে সরকার। এদের প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সরকারের এই সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনকে আরও গতিশীল করবে দাবি নিয়োগ পাওয়া প্রশাসকদের। আমি কেন্দ্রীয় সরকারকে, স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমার রাজশাহীর জেলা পরিষদের উন্নতি করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। খুলনার মানুষ যাতে কিছু পায়, সকল সেক্টর তাদের মৌলিক যে চাহিদাগুলো পূরণ করার মন নিয়ে আমি দায়িত্ব নিতে চাই। তবে এ সিদ্ধান্ত অগণতান্ত্রিক উল্লেখ করে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দলীয় লোকদের প্রশাসক হিসাবে নিয়োগের মাধ্যমে তৃণমূল প্রশাসনেও দলীয়করণের দৌরাত্ম্য বাড়বে। ওনারা শুধু খালি পার্টির যে লোক, তাদেরকে এটা প্রোভাইড করার জন্য, তাদেরকে এটা করার জন্য মনে হয় এটা করছে। এটা আমার যেটা মনে হয়, এখানে তাদের কোনো সততা বা যোগ্যতা এটা বিচার করা হয়েছে বলে আমার মনে হয় না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে আমাদের একথা স্বীকার করতেই হবে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি। এদিকে সুনামগঞ্জে জেলা যুবলীগ সভাপতি ব্যারিস্টার এসামুল কবির ইমনকে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও তা মেনে নিতে পারেনি স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
রোববার দুপুরে শহরের ডিএস রোড এলাকায় এ নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ডেস্ক। আমরা জনাব এম কে আনোয়ারের কাছে একটু জানতে চাই যে জেলা প্রশাসক নিয়োগকে অসাংবিধানিক বলা হচ্ছে কেন? জেলা প্রশাসক নিয়োগকে কোন বিবেচনায় অসাংবিধানিক বলা হচ্ছে? এটা শুধু অসাংবিধানিক বললেই এটা বোধহয় পূর্ণ বলা হবে না। প্রথমত আপনাকে একটু পেছনের দিকে যেতে হবে। এই 1975 সালে দেশের সকল মহকুমাকে জেলা ঘোষণা করে 64টি জেলায় জেলা গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেই জেলা গভর্নর যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের সিংহভাগই ছিল আওয়ামী লীগের নেতা, সমর্থক বা তাদের সমর্থক কিছু সরকারি কর্মকর্তা। সেই সময়কার তার পরিণতি কি হয়েছিল আপনারা জানেন, এবং তার উদ্দেশ্য ছিল একটি, সেটি হচ্ছে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা এবং সরকারের মনোনীত প্রার্থীদের মাধ্যমে সমস্ত প্রশাসনকে নিয়ন্ত্রিত করা। বহু বছর পরে, প্রায় 36 বছর পরে আবার হঠাৎ করে আমরা দেখলাম কয়েকদিন আগে আপনার ঢাকা সিটি কর্পোরেশনকে ভেঙে দুটো করা হয়েছে এবং এর মধ্যে জনগণের প্রতিক্রিয়া সবারই জানা আছে, নতুন করে বলার প্রয়োজন নাই। এবং এর মধ্য দিয়ে এর কারণ ছিল যে আপনাদের মনে আছে যে 2010 সালের মার্চে সিটি কর্পোরেশনের নির্বাচনের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন। সরকারের তরফ থেকে আপত্তি করা হলো, তখন এটাকে 2010 সালের শেষের দিকে করা হয় বলে বলা হলো। তখন আবার আওয়ামী লীগের নেতারা গিয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানালেন, তখন বলা হলো যে 2011 সালের মার্চের দিকে করা হবে এবং এই নির্বাচন তারপর থেকে আর সেই নির্বাচন স্থগিত হয়ে গেল, আর হলো না, সিটি কর্পোরেশন ভেঙে গেল। এটা কেন করা হয়েছিল এটা স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট, যে সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে, নির্বাচন ফেস করার মতো, জনগণের মুখোমুখি দাঁড়াবার মতো নৈতিক সাহস বা সমর্থন তাদের নাই। আবার ঠিক তার 2 সপ্তাহ যেতে না যেতেই আবার সেই কারো সাথে আলোচনা না করে, এমনকি আওয়ামী লীগেরও কোনো ফোরামে আলোচনা না করে, কোনো সুশীল সমাজের বা বিজ্ঞ লোকদের কোনো মতামত না নিয়ে তারা আবার নতুন করে এই 61টি জেলায় জেলা প্রশাসক, আপনার 61টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করলেন। প্রথমত কথা হচ্ছে যে এই প্রশাসক নিয়োগের প্রয়োজনটা কি ছিল, চলে আসছিল একদিন যাবৎ, এবং সরকার ঘোষণা দিয়েছিল যে তারা নির্বাচন করবে, নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে। কোনো সময় সরকার এটা বলেননি যে তারা জেলা প্রশাসকের জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করবেন। এই হঠাৎ করে এই কাজটি করার পেছনে ওই একই কথা, যে আবার সেই দলীয়করণের মাধ্যমে আস্তে আস্তে ওই একদলীয় প্রশাসনের দিকে চলে যাওয়া। জনাব এম কে আনোয়ার, একটি বিষয় কি আপনি আমাদেরকে একটু পরিষ্কার করবেন যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগেরই কোনো দরকার ছিল না, নাকি প্রশাসক নিয়োগটা এভাবে করা দরকার ছিল না? জেলা পরিষদে এই মুহূর্তে প্রশাসক নিয়োগেরই কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমাদের তো সংবিধানে এটি দ্বিতীয়ত কেন, প্রথম কথা হচ্ছে যে এটি সংবিধানের পরিপন্থী। আর্টিকেল 59, আর্টিকেল 152 সংবিধানের এর পরিপন্থী, এটা আপনারা জানেন। দ্বিতীয় হচ্ছে যে যাদেরকে করা হয়েছে, কি সিস্টেমে করা হয়েছে, কিভাবে তাদের কি গুণাবলীর জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রশাসনের যে সর্বগ্রাসী দলীয়করণ শুরু হয়েছে, সেই দলীয়করণের একটি পর্যায়।
আমরা এর ফলে আমরা কিন্তু আগেও দেখেছি সরকার রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন যে জেলা প্রশাসকরা মানে আমলা জেলা প্রশাসকরা যারা ক্ষমতায় থাকেন তার চেয়ে বেশি কি কাজ সরকার ক্ষমতা কুক্ষিগত করতে পারবে জেলা পরিষদে একজন অনির্বাচিত লোক নিয়োগ দিয়ে? উনি তো তবু রাজনৈতিক প্রতিনিধি, মানে যিনি জেলা প্রশাসক হন তিনি যত দলীয়ই প্রভাবযুক্ত হোক না কেন তিনি একটা সিস্টেমের মধ্য দিয়ে এসছেন এবং সেখানে তার কিছু নৈতিক দায়িত্ব থেকে যায় এবং তা থেকে সবসময় সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারে না। আর যিনি একজন রাজনৈতিক দলের নেতা বা কর্মী তার কমিটমেন্ট তার শুধুমাত্র তার রাজনৈতিক দলের প্রতি। আর সবশেষ আপনার আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, সর্বশেষ নির্বাচনী ইশতেহারের 6 নম্বর অধ্যায়ে আপনি দেখেন আপনি স্থানীয় সরকার সম্পর্কে এদেরকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা ইত্যাদি বলা হয়েছে। এখানে মূল সমস্যাটা হচ্ছে যেটা দরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এই স্থানীয় সরকার ব্যবস্থাকে এখন যেই ক্ষমতা তারা ভোগ করছে বা যে দায়িত্ব পালন করছে এই ক্ষমতার মধ্যে রেখে আপনি নির্বাচন করার পরেও তেমন কোনো কার্যকর কিছু হবে না, প্রশাসক দিয়ে তো হবেই না। যেটা প্রয়োজন ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে পরে যদি এই সচিবালয় থেকে ক্ষমতা আপনার ওই ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে না যায় তাহলে শুধুমাত্র প্রশাসক নিয়োগ করে, এমনকি আমি বলবো চেয়ারম্যান নির্বাচিত করেও এতে দেশের জনগণের কোনো মঙ্গল হবে না। আর এই কাজটি যেটি করেছে এটা 1992 সালে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চের একটা রায় আছে, জাস্টিস শাহাবুদ্দিন এবং অন্যান্যদের, এবং তারা পরবর্তীকালে যে বেঞ্চটার রায় ছিল সেই বেঞ্চের সবাই পরবর্তীকালে প্রধান বিচারপতি হয়েছেন। সেইখানে তারা পরিষ্কারভাবে বলেছিল যে 6 মাসের মধ্যে আপনার এই নির্বাচনের মাধ্যমে এই স্থানীয় সরকারের ওই যে রায়টির কথা বলছেন আপনি, সেই রায়টির সময়ে আপনাদের দল ক্ষমতায় ছিল, তারপরে আরো 5 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, সেই সময় সেই রায়টি মানার ক্ষেত্রে আপনাদের কোনো উদ্যোগ ছিল কি? আমরা উদ্যোগ নিয়েছিলাম, সম্পন্ন করতে পারা যায়নি, সম্পন্ন হয়নি। আপনাকে ধন্যবাদ জনাব এম কে আনোয়ার। আমরা কথা বলছিলাম এম কে আনোয়ারের সঙ্গে, আমাদের সঙ্গেই থাকবেন আপনি। আমরা কথা বলছিলাম এম কে আনোয়ারের সঙ্গে তার বাসভবন থেকে। এই পর্যায়ে আমরা যদি একটু স্থানীয় সরকার সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানের কাছে যাই, যে উনি বলছিলেন যে এই মুহূর্তে জেলা প্রশাসক নিয়োগ করা কোনো রকম দরকারই ছিল না, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি একরকম হঠাৎ করে এই নিয়োগগুলি দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বা সভাপতি মণ্ডলীর সভায় কোনো আলোচনা হয়নি, শরিক দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি, জাতীয় পার্টির সঙ্গে বা ইয়ের সঙ্গে এতটা তাড়াহুড়া করার, বা এই মানে ওই শেক্সপিয়ার না কার একটা কথা ছিল যে এই আনহোলি হেজটা কেন, মানে কেন এই হঠাৎ করে এত তাড়াহুড়ার দরকার হয়ে পড়ল? প্রথমত হলো অনেক প্রশ্ন চলে আসছে। আপনার প্রশ্ন, এম কে আনোয়ার সাহেব কিছু বলেছেন, সেখানে অনেক প্রশ্ন লুকিয়ে আছে। প্রথম হলো যে এটা শেক্সপিয়ারের আনহোলি ইয়ার মতো, হেস্টিনেসের মতো না। আপনারা যদি খেয়াল রাখেন যে বর্তমান সরকারের যে নির্বাচনী অঙ্গীকার যেটা উনি উল্লেখ করলেন, যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা, বিকেন্দ্রীকরণ করা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো কর্মযজ্ঞে লাগানো, এটাই হলো বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার। এবং আপনারা যদি এটাও খেয়াল করেন যে গত বছর মাননীয় প্রধানমন্ত্রী, এবছর এপ্রিল মাসে এবং মার্চ মাসে এই জেলা পরিষদের গঠন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার বিভিন্ন বক্তব্যে এটা বক্তব্য রেখেছিলেন, এবং আমরা বেশ কিছুদিন নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে যখন আপনি আসলেন, আমি একটু বলতে চাই না আপনাকে, আমি একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন ভুলে যাব, মানে নির্বাচনী অঙ্গীকার প্রশ্নে যখন আসলেন সেটা 3 বছর পরে কেন, সঙ্গে সঙ্গে না কেন, সেটাও যদি একটু আলোচনা করেন। আমি আলোচনা করব। আমি বলছি প্রথমত এটা হ্যাস্টেলি করা হয়নি, কারণ হলো যে এটা আমরা অনেক দিন ধরে কাজ করছি এবং কাজকর্ম করার পরেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আমাদের একটা আইন আছে, জেলা পরিষদ আইন 2000, এবং 2000-এর যে আইনটা আছে সেই আইনের আপনার 82 ধারায় প্রশাসক নিয়োগের একটা আইন আছে। এই আইনে বলা হচ্ছে যে এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধান অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক নিযুক্ত একজন প্রশাসক জেলা পরিষদের কার্যাবলী সম্পাদন করবেন। সো এটা এক কথা বলতে পারি আমি যে এটা আইনানুগ হয়েছে। এখন উনি যেটা বললেন যে 92 সালে একটি সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা ছিল, এটা আপনি জিজ্ঞেস করলেন যে সেই সময় ওনারা ক্ষমতায় ছিলেন এবং পরবর্তী 5 বছর ক্ষমতায় ছিলেন, এবং ওনারা সেই সময় নাকি এটা করতে পারেন নাই। এর মধ্যে এই আইনটাও কিন্তু 2000 সালে পার্লামেন্ট অ্যাপ্রুভ করে। ওই পার্লামেন্টে
আমাদের বর্তমান সরকারি দল এবং প্রধান বিরোধী দল তারা ওই পার্লামেন্টে মেম্বার ছিলেন এবং ওই পার্লামেন্টে এই আইনটা পাশ হয় এবং এই আইনটা এখনো কার্যকর রয়েছে। সুতরাং এটা আইনানুগভাবে করা হয়েছে এবং এখানে কোনো তাড়াহুড়া করা হয়নি এবং জেলা পরিষদ পর্যায়ে যে আমাদের 2000 সালে আপনারা যে আইনটির কথা বললেন সেই আইনটির ক্ষেত্রে কিন্তু হাইকোর্টে যে রিট হয়েছিল সেই রিটে বিচারপতি মাইনুর রেজা চৌধুরী বলেছিলেন